নির্বাচন কমিশন ওসমান হাদির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনার সাথে তুলনা করে। আর সেখানে আসলে বুঝতেই পারছেন যে আমাদের নিরাপত্তার জায়গাটা কতটুকু, যে এই জায়গাটায় আমরা চিন্তা করেছি যে একটা পরিবর্তন আসবে, আসে নাই, আগের মতোই আছে আর কি। তো আমরা দেখতেছি আসলে আমরা সবাই কোনো না কোনোভাবে ওসমান হাদির লাশকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছি। এটা সবগুলো রাজনৈতিক দলকেই আমি উল্লেখ করতে চাই আর কি। তো ওসমান হাদি শুধু রাজনৈতিক দল না, মানে আরও কিছু এজেন্ডার মানুষজনকে আমরা দেখলাম ভাঙচুর করতে, অগ্নিসংযোগ করতে, সারা দেশে বিভিন্ন জায়গায় এরকম অনেক কিছুই হয়েছে। তো এটা তো আসলে আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান হাদির তো এরকম স্বপ্ন ছিল না। তো তিনি যে এরকম স্বপ্ন দেখতেন, যেরকম বাংলাদেশ বিনির্মাণ করার চিন্তা করতেন, সেটা আসলে কতটুকু আমরা সবাই লালন করতে পারছি বা সেটার জন্য কতটুকু আমরা ফাইট করতে পারছি, তার বিচারের জন্য তার যেই জুলাইকে মানে না দেওয়ার যে একটা বদ্ধ পরিকল্পনা, যে জান দিয়ে দিব কিন্তু জুলাই দেব না, সেই জায়গায় আমরা জুলাইকে কতজন ধারণ করতে পারছি, জুলাইয়ের জায়গা থেকে যেই যেই চিন্তার জায়গাগুলো ছিল সেটুকু নিয়ে কতটুকু মানে আমরা সামনের দিকে রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি, সেই জায়গা থেকে জুলাই পরবর্তীতে সময় যেরকম মানুষের এক্সপেকটেশন ছিল, যেটা আমরা আশাটা পূরণ করতে ব্যর্থ হয়েছি। এবং ওসমান হাদির এই ঘটনার থ্রুতে হয়তোবা আমরা অনেকে ধারণা করেছিলাম যে একটা গুণগত পার্থক্যের জায়গায় তো তৈরি হবে, বা সেটা হয় নাই, বরঞ্চ আমরা দেখছি যে লাশকে কেন্দ্র করে একটা রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। আপনারা যে নির্বাচনের মাঠে আছেন, এই নিরাপত্তার বিষয়টি আপনার দেশে কতটা ভাবাচ্ছে এখন? নিরাপত্তা আসলে দেখে না, যেখানে নির্বাচন কমিশন ওসমান হাদির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনার সাথে তুলনা করে, আর সেখানে আসলে বুঝতেই পারছেন যে আমাদের নিরাপত্তার জায়গাটা কতটুকু। আমরা যারা আসলে মাঠে কাজ করছি বা আমাদের নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের শক্তিমত্তা তো বিএনপি বা জামাতের মতো তৃণমূলে তো এরকম নাই। আমাদের সব মানুষগুলো নতুন করে তৈরি হচ্ছে। পুরানো যারা বিভিন্ন রাজনৈতিক দলের চিন্তার মানুষ ছিল, তারা যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলোকে একটা নতুন ধারাতে আসতেছে, তারা হয়তো আমাদের সাথে কানেক্টেড হচ্ছে। কিন্তু একদম কোর একটা ফ্যান বেস বা কোর একটা কর্মীদের গ্রুপ, এটা তো আমাদের কখনো ছিল না, কারণ স্বাভাবিকভাবে একটা অভ্যুত্থান পরবর্তী সময়ের নতুন গড়া একটা রাজনৈতিক দল। তো সেই জায়গা থেকে আমাদের তো অনেক চ্যালেঞ্জ এমনিতেই ফেস করতে হচ্ছে। তাই কিন্তু তার উপরে আসলে এই 1200-র উপরে অস্ত্র এখনও যে গভর্নমেন্ট থেকে উদ্ধার করতে পারেনি, প্লাস আওয়ামী লীগের লোকজন বিভিন্নভাবে ফান্ড পাচ্ছে যারা দেশে অবস্থান করছে। শরীফ ওসমান হাদির যেই খুনি ধারণা করা হচ্ছে, তার ব্যাংক অ্যাকাউন্টেও প্রায় মানে অনেক বড় একটা অঙ্কের শত কোটি টাকার উপর লেনদেনের দেখা যাচ্ছে। তো তাহলে বুঝেন এরকম টার্গেট কিলিংয়ের জন্য তারা কিন্তু অনেক বড় অঙ্কের টাকা পয়সা দেশে দিচ্ছে। তো তাদের মেইন টার্গেট হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের তরুণ নেতারা বা জুলাই পরবর্তী সময়ে যেই তরুণ যারা সামনের দিকে উঠে এসছে, যারা আসলে চিন্তা দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে অনেকের বড় বড় প্রতিষ্ঠানকে নাড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখছিল, ভারতীয় আধিপত্যবাদের মতো এরকম একটা ব্যাপারটাকে তারা ডিল করা তৈরি করছিল, কালচারালি ফাইট করছিল। তো সেই জায়গা থেকে তো তাদের একটা বড় চিন্তার জায়গা পড়ে গিয়েছিল, এবং সেভাবে কিন্তু তারা এখন ডিজাইন করে টার্গেট কিলিংয়ের মতো চেষ্টা আরও অনেকাংশে করছে। এবং সেক্ষেত্রে আমরা তো নিরাপত্তাহীনতায় ভুগছি। তারপর আমরা মনে করি যে আমাদের দায়িত্ব জনগণের জন্য কাজ করা, সে জায়গা থেকে আমরা আসলে নামছি, প্রতিনিয়ত নামছি। আমাদের চলাফেরাও সাধারণভাবেই হচ্ছে। আমাদের আসলে অনেক বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা নেই, বা সরকার থেকে দিতে চাইলে আমরা নিব না। আমাদের আহ্বায়ক বলেছেন যে আমরা চাই যে বাংলাদেশের আপামর 20 কোটি জনতার নিরাপত্তা আগে নিশ্চিত করবেন, আর তারপর আসলে এই ক্রাইটেরিয়াগুলো কারণ আমাদের 5-10 জনের নিরাপত্তা দিয়ে তো আসলে সামগ্রিক ওই পরিবর্তনটা হবে না। আমরা যে পরিবর্তনের কথা বলছি, সেখানে আপনি যদি রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করেন, তাহলে অটোমেটিকলি আমার নিরাপত্তাও নিশ্চিত হবে। তো আপনি আমাকে আলাদা ভিভিআইপি বা এরকম কিছু ট্রিটমেন্ট দিলেন, সেটার ফলে তো ওই পরিবর্তনের জায়গাটা তৈরি হলো না, বরঞ্চ আমরা আরও পেছনের দিকে চলে যাচ্ছি। তো বিএনপির মতো বড় রাজনৈতিক দল যারা আসলে ধরেই নিচ্ছে যে তারা ক্ষমতায় চলে আসবে, তো সেখানে একজন নমিনেশন পাওয়া তো মানে একটা ভাগ্যের ব্যাপার তাদের কাছে। এবং একটা আসনকে কেন্দ্র করে আমরা দেখছি 5-10 জনও ফাইট করছে। তো সেখানে নারায়ণগঞ্জের মতো এরকম গুরুত্বপূর্ণ সদর আসনে প্রার্থিতা সরিয়ে নেওয়া বা তার অংশগ্রহণ না করাটা কিন্তু ক্লিয়ার মেসেজ দিয়ে দিচ্ছে যে বিএনপির মতো এরকম শক্তিমত্তার যাদের পেশি শক্তি, মানি পাওয়ার সবই আছে,
তাদের এরকম জায়গা থেকে, লিডারশিপের জায়গা থেকে যদি এরকম হয়, তাহলে আপনি বাকি দলগুলোর সিচুয়েশনটা বোঝেন। মানে এই ক্ষেত্রে বোঝা যাবে যে আসলে মাঠের অবস্থানটা কিরকম বিরাজ এই করছে। নিরাপত্তাহীনতার বা যদি এই পরিস্থিতি তৈরি করার জন্য দায়ী কি শুধুমাত্র সরকারকে আপনারা করবেন? না, এ তো আমাদের দায় আছে, শুধুমাত্র সরকার তো না। আমরা যারা ধরেন রাজনৈতিক দলগুলো মনে করছি যে আওয়ামী লীগের ভোট ব্যাংক আছে, এটা আছে, ওইটা আছে, এরকম করে যারা আসলে আওয়ামী লীগকে যেভাবে কঠোর হস্তে দমন করা উচিত ছিল, কালেকটিভলি সরকার, রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তো সে কালেকটিভ ফোর্স তো আমরা কাজ করতে পারিনি, বরঞ্চ যে যার হিস্সা অনুযায়ী কাজ করা শুরু করেছে, যে আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে, আমার হচ্ছে যে সচিব লাগবে, আমার ডিসি লাগবে, এসপি লাগবে। তো এগুলোতে আমরা বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এবং এলাকার ধরেন যে আগের যেসব ভাই ব্রাদাররা ছিল, যারা হয়তো বা কোনো না কোনোভাবে বিএনপি বা জামাতকে হয়তো বা একটু কিছু অংশ সুবিধা দিতে পারে, অথবা না দিয়ে থাকলেও এই সময় তাদের থেকে তারা সুবিধা নেওয়ার জন্য তাদের বাড়ি পাহারা দিচ্ছে, তাদের অফিস পাহারা দিচ্ছে, বিনিময়ে হচ্ছে কিছু টাকা পয়সা পাচ্ছে। তো এইভাবে যে সম্পর্কগুলো তারা করে ফেললো এবং ভেবে ফেললো যে আসলে কি আর যায় আসে, এখন তো আমাদের দিন, সামনে আমরা এরকম 15-20 বছর হয়তো বা রাজত্ব করব। কিন্তু এইটাই আসলে সবার কাল হয়ে দাঁড়াবে। হয়তো বা প্রথমে যে মানুষগুলোকে টার্গেট করবে তারা হয়তো বয়স অনেক তরুণ, যাদের একটা বড় সম্ভাবনা আছে বাংলাদেশের রাজনীতি, যারা অনেক কিছু চিন্তা করে রাজনীতিতে এসছে। কিন্তু এদেরকে, এটা যদি না থাকে, বাংলাদেশের যে ভ্যাকিউমটা তৈরি হবে, সেক্ষেত্রে তাদের যে ভয়ানক পরিণত হবে সেটা তারা বুঝতেও পারছে না।